আসসালামু আলাইকুম। টিভিপি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা টিভিপি স্টোরি টেলার চ্যানেলের মাধ্যমে একেবারে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সূর্যোদয় যে মাস থেকে শুরু হয়েছিল, সেই জুলাইয়ের একেবারে শুরু থেকেই কিন্তু আমরা কথা বলছিলাম বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে এবং বাংলাদেশের সাধারণ নাগরিকের যে ভাষ্য, যে মতামত, সেই বিষয়গুলো আমরা সবসময় আপনাদের সাথে শেয়ার করেছি, উপস্থাপন করেছি। আমরা যেখান থেকেই তথ্যগুলো সরবরাহ করেছি, সেই তথ্যগুলোকে সঠিকভাবে চেষ্টা করেছি যে আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে জানাতে। তো আজকে আমি যে প্রেক্ষিতে কথা বলছি সেটি বাংলাদেশের একটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, এবং সেই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে অত্যন্ত অনুভূতিশীল যে জায়গা বা যে স্থান, যে জেলা, যে অংশ বাংলাদেশের, সেটা হচ্ছে চট্টগ্রাম। আর এই চট্টগ্রামের সাথে কিন্তু বাংলাদেশের ভূ রাজনীতির প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসের বাইরে ইহুদিদের চক্রান্তে তৈরি একটি রাজনৈতিক কিংবা একটা ষড়যন্ত্রমূলক সংগঠন, সেটি হচ্ছে ইসকন। আর এই ইসকনের প্রোপাগান্ডাগুলো চট্টগ্রাম ইস্যুতে কিংবা ভারতীয় সাম্রাজ্যবাদ কিংবা ভারতীয় আধিপত্যবাদের সাথে কিন্তু সম্পৃক্ত। আর বর্তমান সময় অর্থাৎ আজকে থেকে বিগত কয়েকদিন পেছনে তাকালে আমরা যেটি দেখব যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে বাংলাদেশে বিগত এক সপ্তাহ থেকে যে ন্যারেটিভগুলো প্রচলিত রয়েছে বিভিন্ন গণমাধ্যমে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডেইলি স্টার, প্রথম আলোর প্রসঙ্গ, এবং যার সাথে পরবর্তীতে সম্পৃক্ত হয়ে গেল এই যে ইসকন। এবং ইসকনের আগে যে টপিকটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে বাংলাদেশের চিকেন নেক খ্যাত সেই ফেনী থেকে শুরু করে চট্টগ্রামের এই ভূখণ্ডটি, এবং এই ভূখণ্ড নিয়ে ভারতের ষড়যন্ত্র কিংবা ভারতীয় নানা ধরনের ন্যারেটিভ আমাদের দেশে আমরা শুনছি এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। এবং এই প্রেক্ষিতে কিন্তু মোটামুটি মোটা দাগে যেটি বলা যায় যে গত কয়েকদিন সময় ধরে ইসকন ইস্যু, চিন্ময়, কৃষ্ণদাস, হ্যাঁ, এই প্রত্যেকটা ইস্যু কিন্তু একটা আরেকটার সাথে গভীরভাবে সম্পৃক্ত। বিশেষ করে আমরা আপনাদেরকে যেটি জানাতে চাই যে ডেইলি স্টার এবং প্রথম আলো কার্যালয়ের সামনে যে জিয়াপতের আয়োজন হয়েছে, এবং বিশেষ করে এই আন্দোলনটা বা এই বিক্ষোভটা বা এই প্রতিবাদটা পিনাকি ভট্টাচার্য লিড দিচ্ছেন, এবং তার অনুগামী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সেখানে গরু জবাই করার মাধ্যমে জিয়াপতের প্রতিবাদ কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন, এবং সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে, গুলি করেছে কিংবা টিয়ারশেল নিক্ষেপ করেছে, এবং সেনাবাহিনীও কিন্তু বেধড়ক মারপিট করেছে যারা এখানে এসেছে, জিয়াপথে অংশগ্রহণ করেছে, বিক্ষোভ কর্মসূচিতে যারা এসেছিল তাদেরকে। এবং সেই ভিডিও ফুটেজগুলো আমরা কয়েকদিন ধরেই কিন্তু দেখছি, এবং এই ঘটনাটা কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর কিন্তু একটি। কেননা বাংলাদেশে যদিও স্বৈর শাসকের বা স্বৈরাচার হাসিনার যে রেজিম, সেই রেজিমটা যদিও পুরোপুরি ঘাপটি মেরে রয়েছে, এবং এরা মূলত ভারতের তাবেদারি করেছে, দালালি করেছে, এবং যখন তারা ছাত্র আন্দোলনের মাধ্যমে পরাজিত হয়ে দেশ থেকে পলায়ন করেছে, ঠিক তাদের দোসর আরও একটা অংশ, যেটা হচ্ছে বাংলাদেশে যারা সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করে, বাংলাদেশে যারা বিভিন্ন ধরনের উত্থান ঘটায়, বিভিন্ন বক্তব্যের, ভারতপন্থী বিভিন্ন বক্তব্যের যারা আসলে প্রচলন ঘটায়, সেই ডেইলি স্টার, সেই প্রথম আলোর বিরুদ্ধে প্রতিবাদ করাটা ছিল বাংলাদেশের সাধারণ মানুষের একেবারে স্বাভাবিক, এবং এটা গণ অভ্যুত্থানের সাথে একটা সম্পৃক্ত একটা দাবি, এবং সেই দাবিটাকে কিন্তু যে কোনোভাবেই হোক সেটাকে কিন্তু ভিন্ন মোড়ে, ভিন্ন দিকে ডাইভার্ট করা হচ্ছে। এবং সেই বিষয়টা আমরা দেখেছি কোথায় গিয়ে ঠেকেছে, সেটা হচ্ছে ইসকন ইস্যুতে গিয়ে ঠেকেছে, এবং সেখানে আমরা দেখেছি যে ইসকনের অনুসারী যারা বা ইসকনের সদস্য যারা, তারা কিন্তু চিন্ময়ের জন্য আদালত প্রাঙ্গণে গিয়ে চট্টগ্রামে সেখানে নৃশংসভাবে হত্যা করেছে সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট তাকে, এবং তার জানাজায় আমরা দেখেছি যে হাজার হাজার মানুষের উপস্থিতি, জনসমাগম বলে দিয়েছে যে আসলে বাংলাদেশের মানুষ কত বেশি ভারতীয় আগ্রাসনের বিরোধী, এবং যে জঙ্গি সংগঠন ইসকন রয়েছে সেই ইসকনের যে কোনো ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিতে বাংলাদেশের মানুষ বা মুসলিম তৌহিদি জনতা একেবারে ঐক্য গঠন করতে প্রস্তুত রয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এখানেও কিছু রাজনৈতিক চাল রয়েছে এবং কিছু রাজনৈতিক বক্তব্য যেটি বাংলাদেশের সাধারণ মানুষ আশা করেছিল, কিন্তু সেটা তাদের কাছ থেকে বা সেই ব্যক্তিবর্গের কাছ থেকে বা সেই দলের পক্ষ থেকে কিন্তু আসেনি। বিশেষ করে বাংলাদেশের বলা হয় কথিত যে বিএনপি পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বক্তব্য দেওয়া হয় নাই, যদিও একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যুতে সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট তিনি কিন্তু শহীদ হয়েছেন কিংবা তাকে হত্যা করা হয়েছে ইসকনের
যে জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনের কোনো একজন সদস্য তাকে সেই আদালত প্রাঙ্গণে তাকে কিন্তু নির্মমভাবে তাকে হত্যা করে। এবং এই বিষয়টা যেভাবে পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দেওয়ার কথা ছিল, সেটি হয়তোবা নাড়া দিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে যারা আগামী দিনে রাজনীতি করবে তারা কিন্তু তাদের ন্যূনতম প্রতিবাদটুকুও কিন্তু আনুষ্ঠানিকভাবে করেনি। এতে করে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু পরিষ্কার হওয়া যায়। এবং যেই প্রসঙ্গটা কিন্তু একেবারে শেকড়টা শুরু হয়েছিল ডেইলি স্টার এবং প্রথম আলোর কার্যালয়ের সামনে প্রতিবাদের মধ্য দিয়ে, এবং সেটাকে ভিন্ন দিকে মোড় দেওয়ার জন্য কিংবা ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য কিন্তু ইসকনের চিন্ময়কে গ্রেপ্তার করা হয় এবং তাকে নামঞ্জুর করে তাকে আবারও জেলে প্রেরণ করা হয় এবং সেখানে গিয়ে এই হত্যাকাণ্ডের শিকার হতে হয় সাইফুল ইসলাম আলিফকে। এবং এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে কারা রয়েছে, কারা পরিকল্পনা করেছে, এটা ইতিমধ্যে পরিষ্কার হয়েছে যে ভারতের সরাসরি এখানে হস্তক্ষেপ রয়েছে। এবং ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু প্রোপাগান্ডার উপর প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছিল গত কয়েক মাস ধরে, এবং তারা এই ইস্যুতে একেবারে প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং তারা বাংলাদেশকে তাদের নিজেদের ভূখণ্ড বলেই কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে এবং সেরকম তারা আচরণ করছে। যদিও তাদের যে তাবেদারি করার মতো যে সরকার ছিল, যে সরকার প্রধান ছিল, সেই স্বৈরাচার হাসিনা কিন্তু বাংলাদেশে এখন নেই, ভারতে অবস্থান করছে। তারপরেও কিন্তু তারা খুব শক্তি প্রদর্শন করছে, মনে হচ্ছে যেন তারা এখনো পর্যন্ত মানে তাদের যথেষ্ট কথা শুনবার মতো শাসক গোষ্ঠী বাংলাদেশে রয়েছে। আমি এখানে যে বক্তব্যটি আপনাদেরকে শোনাতে চাই যে আমরা আমাদের কয়েকটা ভিডিও ছিল যেগুলো অনেক দীর্ঘ আলোচনা আমরা করেছি। আমরা শুরুতে, অর্থাৎ আপনারা আমাদের আগস্টের শুরুর দিকে যে ভিডিওগুলো ছিল সেই আলোচনায় আপনারা দেখতে পাবেন যে আমরা বলার চেষ্টা করেছি যে ভারত বাংলাদেশের স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশ থেকে পুরোপুরি তার গোয়েন্দা সংস্থাকে কিংবা তাদের যারা এখানে গোয়েন্দাগিরিতে রয়েছে কিংবা যারা তাদের তাবেদারি করার জন্য রয়েছে, তাদের যারা এজেন্ট রয়েছে, ভারতীয় এজেন্ট, সেই এজেন্টদেরকে কিন্তু তারা সমূলে সরিয়ে নেয়নি এবং নিবেও না। এবং হাসিনার এইভাবে পলায়নের পর পরবর্তী পদক্ষেপ কি হবে সেজন্য কিন্তু ভারতের প্ল্যান বি, সি, ডি এভাবে সেট আপ করা রয়েছে এবং সেটা কিন্তু ইতিমধ্যে পরিষ্কার হওয়ার মতো যথেষ্ট সুযোগ রয়েছে যে ডেইলি স্টার প্রথম আলোর বিরুদ্ধে যখন জনগণের একটা অংশ যখন বিক্ষোভ প্রদর্শন করছে, প্রতিবাদ জানাচ্ছে, এই দুটি পত্রিকার নানা ধরনের ন্যারেটিভ ছিল জনগণের বিরুদ্ধে এবং স্বৈরাচারের পক্ষে, এবং তারা বরাবরই বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। তাদের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতার নামে তারা আসলে মুসলিম বিরোধিতা করে আসছে এবং ভারতীয় আধিপত্যবাদের ন্যারেটিভগুলো বাংলাদেশের ভূমিতে থেকে তারা কিন্তু প্রচার করছে। এবং কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ের মধ্যে কিন্তু অনেকগুলো পরিকল্পনা হয় যেগুলো ভারতের পক্ষ থেকে আসে, বিশেষ করে সাংস্কৃতিক যে আগ্রাসন, সেই সাংস্কৃতিক আগ্রাসনগুলোর পরিকল্পনা এই যে মাহফুজ আলম কিংবা মতিউর রহমান এদের দ্বারাই বা এদের সম্পৃক্ততায় কিন্তু এগুলো বাংলাদেশে বাস্তবায়ন করা হয়। এবং এই বক্তব্যটুকু বোঝার জন্য খুব বেশি গভীরে আমাদেরকে যেতে হয় না, কেননা আমরা গত এক সপ্তাহ ধরে চলমান যে আন্দোলন কর্মসূচি দেখেছি কিংবা যে সারা বাংলাদেশে যে একটা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, যে নৈরাজ্য দেখা দিচ্ছে, এগুলোর মধ্যে আমরা বলেছিলাম যে এখানে কিন্তু ষড়মুখী একটা প্রভাব এখানে কিন্তু কাজ করছে বাংলাদেশের যে কোনো ইস্যুতে, সেটি হোক ভালো অথবা মন্দ, এখানে ষড়মুখী প্রভাব কাজ করছে। তো এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের ভূরাজনীতির বিষয়টা কিন্তু আমেরিকা থেকে যেভাবে পরিচালনা কিংবা যেভাবে পরিকল্পনা করা হয় তা কিন্তু বোঝাটা অনেক কঠিন ব্যাপার এবং তা অতটা সহজে বোঝা যায় না। তারা কিন্তু অনেক অনেক দূর থেকে তারা কিন্তু গেম থ্রো করে। আর ভারত যেটা করে সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসনটা একটু অন্যরকম। তারা মূলত বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালায়, বাংলাদেশে বুদ্ধিভিত্তিক কিছু বাম প্রগতিশীল তৈরি করে নিয়েছে যাদেরকে ব্যবহার করে তারা তাদের এজেন্টদেরকে পরিচালনা করে কিংবা এজেন্টদেরকে সাপোর্ট করে, তাদেরকে একেবারে মাথায় তুলে নেওয়ার মতো করে তারা একটা অবস্থা তৈরি করে দেয়। এবং ভারতের এই ক্ষেত্রে ভারতীয় র সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু খুব জোরে সোরে কিন্তু ভূমিকা পালন করছে। তাহলে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এখন আসলে তাদের কি বোঝার বাকি রয়েছে নাকি তারাও আসলে ভারতীয় পরিকল্পনার অংশ, সেটা অনেকের প্রশ্ন আসতে পারে এবং অনেকে এ নিয়ে হয়তো বা দ্বিধান্বিত রয়েছেন। আমি আমাদের সেই পূর্বের ভিডিও বা পূর্বের আলোচনাগুলোর সাথে আলোচনার সম্পৃক্ততা রেখেই বলতে চাই যে আমরা সেখানেও বলেছি যে ভারত বাংলাদেশের মতো এই জায়গা বা এই ভূখণ্ডকে তারা তাদের পরিকল্পনার বাইরে যেতে দেবে না এবং সেই পরিকল্পনার বাইরে এসে বাংলাদেশের জনগণ কোনো একটা সরকার প্রতিষ্ঠা করবে সেটা খুব সহজে হবে না। এবং সেটা কঠিন করার জন্য আমাদের দৃশ্যের আড়ালে অনেক ধরনের ধারাবাহিক পরিকল্পনার স্তর রয়েছে, কিন্তু সেই স্তরগুলো ডিঙিয়ে খুব চারটিখানি কথা না যে আমরা তাদের
অবস্থা কিংবা তাদের আগামী দিনের যে কর্মপদ্ধতি কর্মসূচি সেগুলো আমরা বুঝতে পারবো। এটা খুব সহজ বিষয় না। তারপরও ইতিমধ্যে কিছু জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে এবং সেটা হয়েছে একমাত্র পিনাকি ভট্টাচার্যের নেতৃত্বে বা তার আদেশে বা তার প্রতি মানুষ তার আলোচনায় উদ্বুদ্ধ হয়ে তার বক্তব্যের সাথে মানুষ সহমত পোষণ করে যে বিক্ষোভ প্রদর্শন করেছে তার মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি যে স্বৈরাচারের হাসিনার পলায়নের পরেও বাংলাদেশে কিন্তু একেবারে শেকড় গজিয়ে থাকা সেই ভারতীয় এজেন্টরা কিন্তু এখনো রয়ে গেছে, যাদের মধ্যে একটা মাত্র চিহ্ন হিসেবে বা সিম্বল বা আইকন হিসেবে আমরা ডেইলি স্টার বা প্রথম আলোকে দেখি বা কথা বলি তাদের সম্পর্কে। এর বাইরেও কিন্তু আরো শত শত শেকড় প্রথিত রয়েছে বাংলাদেশের মাটিতে এবং এরা প্রত্যেকেই ভূরাজনীতির দিক থেকে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট হিসেবে এখানে কাজ করছে। এবং চট্টগ্রাম ইস্যুতে বলেন অথবা বাংলাদেশের সংখ্যালঘুদের ইস্যুতে বলেন, প্রত্যেকটা ইস্যুতেই কিন্তু এদের সম্পৃক্ততা রয়েছে। এরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বক্তব্য প্রচার করে এবং সেটা কখনো মিডিয়ার মাধ্যমে হয়, কখনো সেটা হয় কোনো ধরনের সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে, কখনো সেটা হয় কোনো ধরনের বুদ্ধিবৃত্তিক প্রোপাগান্ডার মাধ্যমে। বুদ্ধিবৃত্তিক প্রোপাগান্ডা বলতে আমরা বুঝি যেটা হচ্ছে বাংলাদেশের সিপিডি সহ এই ঘরানার দেবপ্রিয় ভট্টাচার্যের মতো লোকদের দ্বারা পরিচালিত যে সুশীল সমাজের যে সংগঠনগুলো রয়েছে বা যে এনজিওগুলো রয়েছে, তারা কিন্তু মোটামুটি খুব ভালোভাবে শক্তপোক্তভাবে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে তারা কাজ করে এবং সেখানে তাদের যথেষ্ট রিসার্চ হয়। সেই ম্যাটেরিয়ালস সেই রিসোর্সগুলো ব্যবহার করে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা কিংবা নরেন্দ্র মোদী খুব সহজেই বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। এবং এই যে আমি যেগুলোর কথা বলছি, যেগুলো আসলে আপনি আলাদা আলাদাভাবে যদি খুঁজে খুঁজে বের করেন তাহলে দেখবেন যে বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু তাদের একটা সেট আপ রয়েছে এবং এই সেট আপটাকে আপনি কয়েকদিনের মধ্যে ভেঙে দেওয়া খুব কঠিন ব্যাপার। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যেহেতু এখন জেগে উঠেছে, কাজেই এটা হয়তো বা দিন দিন কঠিন হয়ে পড়বে। অর্থাৎ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে সোচ্চার যেই গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু একেবারে তুঙ্গে উঠে যাবে এবং সেটাকে আর কোনোভাবেই সেটাকে প্রতিরোধ করা কিংবা স্তীমিত করা সম্ভব হবে না। এবং ভারতের পরিকল্পনার পরাজয় শুরু হয়েছে দীর্ঘদিন পর হাসিনার যে রেজিম ছিল সেই রেজিমের ধ্বংসের মাধ্যমে এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি এখনো। তো এই শেষ হওয়ার প্রক্রিয়ার সাথে কিন্তু যেই শাখা প্রশাখাগুলো জড়িত রয়েছে, যেই বাংলাদেশের প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি কিংবা বিভিন্ন গোষ্ঠী গ্রুপ সংশ্লিষ্ট রয়েছে, তাদের সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা করতে হবে, কথা বলতে হবে, তাদের প্রসঙ্গগুলো তুলে ধরতে হবে, যাতে করে আমাদের যারা সাধারণ জনগণ রয়েছে তারা কিন্তু বুঝতে পারে, পার্থক্য করতে পারে যে কোন জায়গায় আসলে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কারা করছে, এখানে কাদের হাত রয়েছে, ওখানে কাদের হাত রয়েছে, এগুলো যাতে খুব সহজেই বুঝতে পারে। বাংলাদেশের মানুষের জন্য এটা বোঝা এখন খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হচ্ছে 18 কোটি মুসলমান কিংবা 18 কোটি বাঙালি কিংবা 18 কোটি মানুষের একটা ভূখণ্ড। আর এই বাংলাদেশকে নিয়ে যদি কোনো সাম্রাজ্যবাদী গোষ্ঠী যদি কোনো পরিকল্পনা করে এবং তারা যদি এটাকে হায়দ্রাবাদ কিংবা সিকিমের মতো মনে করে, তাহলে প্রচণ্ড রকমের ভুল হবে। আমি দেখেছি যে আমরা যে আলোচনাগুলো করছি সেই আলোচনাগুলোর তথ্য কিংবা আলোচনা হয়তো বা আমাদের অনেক বিশ্লেষক আছেন ইতিমধ্যে, তারা তাদের বক্তব্য তাদের বিশ্লেষণ অনুযায়ী তাদের রিসার্চ অনুযায়ী তারা তুলে ধরেছেন। কিন্তু এগুলোর মধ্যে যে পারস্পরিক একটা সম্পৃক্ততা রয়েছে এবং এগুলোর বহুমুখিতা রয়েছে, আমাদের যে বক্তব্যগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, যে ডেইলি স্টার, প্রথম আলো কিংবা ইসকন কিংবা বাংলাদেশে তাদের আরো অন্যান্য ছায়ানটের মতো, যেমন সাংস্কৃতিক একটা জোট হিসেবে ছায়ানটকে বলতে পারি কিংবা সিপিবি-কে বলতে পারি, এই ধরনের সংগঠনগুলো যেভাবে ভারতীয় আধিপত্যবাদের এখান থেকে বয়ান তৈরি করে, বাংলাদেশের মাটিতে যে বয়ান তৈরি করে তাদের পক্ষ হয়ে এবং মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের ন্যারেটিভ অপপ্রচার চালায়, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং কারা তাদেরকে অর্থায়ন করছে, সাপোর্ট করছে, কারা তাদের সাথে সম্পর্ক রাখছে, বন্ধুত্ব রাখছে, তাদেরকেও কিন্তু খুঁজে বের করতে হবে। যারা এই পত্রিকাগুলোকে মার্কেটিংয়ের জন্য কিংবা তারা এই পত্রিকাগুলোকে বিভিন্নভাবে ডোনেশন করছে কিংবা অ্যাডভার্টাইজমেন্টে যারা সাপোর্ট দিচ্ছে, তাদের প্রত্যেককে কিন্তু চিনে রাখা প্রয়োজন এবং এদেরকেও খুঁজে খুঁজে বের করতে হবে যে তারা কিন্তু বাংলাদেশের বিরোধী শক্তি কিংবা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের সাথে তারা সম্পর্ক করছে কিংবা তাদের সাথে তারা বন্ধুত্ব করছে। আমরা গত কয়েকদিনের আলোচনার সূত্র ধরে বলতে পারি যে এখন আসলে কি হওয়া উচিত ছিল, যে এই বক্তব্যগুলো যাদের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি কিংবা বাংলাদেশের পক্ষ হয়ে যারা আসলে কথা বলছেন, তাদেরকে আমাদের সাপোর্ট করা প্রয়োজন এবং তাদের বক্তব্যগুলো আমরা একটু পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে আমরা সেগুলো নিয়ে আবারও পুনঃপ্রচারের জন্য চেষ্টা করব। টিভি স্টোরিটেলার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন। আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।